জুলাই বিপ্লবের যে লড়াইতে আমরা আলহামদুলিল্লাহ জয়লাভ করেছি, সেই লড়াইয়ের একটা সূত্রপাত হয়েছিল শাপলা চত্বরে। সেটা আপনারা ভুলে যাবেন না যে মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে ছাড়া দেশে কোনো বিপ্লব সম্পন্ন হতে পারে না, এটা আপনারা প্রমাণ করেছেন। বিপ্লবের একেবারে শেষ দিকে যখন ফ্যাসিস্ট শক্তি তার সর্বশক্তি নিয়োগ করেছিল এই বিপ্লবকে পরাভূত করবার জন্যে, তখন তামিরুল মিল্লাত এবং অন্যান্য মাদ্রাসার ছেলেরা টঙ্গী, উত্তরা এবং বিশেষ করে যাত্রাবাড়িতে যে লড়াই করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ইনশাআল্লাহ। এবং প্রজন্মের পর প্রজন্ম যাতে ইতিহাস বিস্মৃত না হয় সেই জন্য আমরা কিন্তু কাজ করছি। আপনারা নিশ্চয়ই জানেন, যারা মিডিয়ার খোঁজ খবর রাখেন, যে অন্তত আমার দেশ পত্রিকায় আমরা জুলাই বিপ্লব নিয়ে প্রতিনিয়ত সংবাদ ছাপিয়ে যাচ্ছি। এবং আমরা বলেছি যতদিন আমার দেশ পত্রিকা আমরা চালিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে, ততদিন আমরা জুলাইয়ের চেতনাকে আমরা ঊর্ধ্বে তুলে রাখব। তো জুলাই বিপ্লবের যে লড়াইতে আমরা আলহামদুলিল্লাহ জয়লাভ করেছি, সেই লড়াইয়ের একটা সূত্রপাত হয়েছিল শাপলা চত্বরে। সেটা আপনারা ভুলে যাবেন না। জুলাই বিপ্লবে আপনারা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর কিছু কিছু সদস্যদের যেভাবে গুলিবর্ষণ করতে দেখেছিলেন, তার সূত্রপাত হয়েছিল শাপলাতে, এটা আপনারা ভুলে যাবেন না। এবং যেভাবে বিপ্লবে একইভাবে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল শাপলা চত্বরে। সুতরাং শাপলার যারা শহীদ হয়েছিলেন সেই শহীদেরা কিন্তু পরবর্তী বিজয়ের পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। কাজেই সেই দিনের শহীদেরা একই রকম সম্মানের দাবিদার যেই সম্মান জুলাই বিপ্লবের শহীদেরা পাবেন। কাজে তাদেরকেও যেন আমরা ভুলে না যাই। আমার এখনো মনে আছে যে শাপলার সেই দিনে 5 মে আমি বন্দী ছিলাম। আমি পিজি হাসপাতালে বন্দী ছিলাম সেই সময়, এবং সারা রাত গুলির আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। এবং পরে যখন আল্লামা মরহুম বাবুনগরী, জুনায়েদ বাবুনগরীকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালের উল্টো দিকে যে বারডেম হাসপাতালে নিয়ে আসা হলো, সেদিন কিন্তু আমি সকল দৃশ্য দেখেছিলাম আমার ঘরে বসে আমার জানালা দিয়ে। এবং জুনায়েদ বাবুনগরী তার সুস্থতার জন্য আল্লাহর কাছে মোনাজাত করেছিলাম। কারণ আমাকে গ্রেফতার করা হয়েছিল শাপলা চত্বরের যেদিন প্রথম যে জমায়েত হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জমায়েত ছিল, সেটা 6ই এপ্রিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। 6ই এপ্রিল জমায়েতের পরে 11ই এপ্রিল আমাকে গ্রেফতার করা হয়েছিল। কারণ তারা মনে করেছিল সেই সরকার, যদি আমার দেশ চলে তাহলে এই বিপ্লবকে প্রতিহত করা কঠিন হবে। এবং এটা মনে করেই আমাকে 11ই এপ্রিল 2013 সালে গ্রেফতার করা হলো এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। তো কাজেই এই যে শাপলায় যে একতা আমরা দেখেছিলাম, সেই একতাই আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে এই জুলাই বিপ্লবে আমরা পুরো জাতিকে আমরা একতাবদ্ধ দেখতে পেয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে। যেই কারণে জুলাই বিপ্লবের বিখ্যাত স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এই স্লোগানের অর্থই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াই। তো একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। একটু আগে রফিক সাহেব বলে গেছেন, তার আগে বুলবুল সাহেবও বলেছেন যে মাদ্রাসার ছেলেদের যে অবদান, সেটা স্বীকার করতে আমাদের সমাজে একরকম কুণ্ঠা আছে। আমরা তাদের নামগুলো আমরা পত্রিকায় খুব একটা দেখি না, অন্য প্রতিষ্ঠানের নামগুলো যত দেখি। তাদের কাহিনী আমরা অতটা পড়ি না, অন্যদের কাহিনী আমরা যতটা পড়ি। আমাদের দৃষ্টিতে সকল শহীদের একই মর্যাদা, একই সম্মান। কিন্তু
দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে মাদ্রাসার যারা ছাত্র তাদের প্রতি এক ধরনের বৈষম্য সেই স্বাধীনতার পর থেকেই করা হচ্ছে। এর প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাই। এই প্রেক্ষাপটটা কখন শুরু হলো? এই যে মাদ্রাসাকে অবহেলা করবার এই প্রেক্ষাপট শুরু হলো শেখ মুজিবুর রহমান যখন ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। কারণটা হচ্ছে, এটা একটু বোঝার বিষয় আছে। কারণটা হলো যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। আমরা মনে করেছিলাম যে পাকিস্তানি শাসক গোষ্ঠী মজলুম, এই জন্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠী মজলুম হিসাবে সেই জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত স্বাধীনতার পরে দেখা গেল এই জালিম আর মজলুমের যে লড়াই, এটাকে অনেকটা ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে রূপান্তরিত করা হয়েছে। এই জন্যে আলেমদের তখন থেকে নিগৃহীত করার কালচার শুরু হয়েছিল। আপনারা যারা ছাত্র তারা জানেন না, যারা শিক্ষক তাদের হয়তো মনে আছে 72-এর অবস্থার কথা, যে আলেমদের তখন পালিয়ে বেড়াতে হতো। আলেম দেখলেই তাদেরকে রাজাকার এবং রাষ্ট্রবিরোধী বলে তাদেরকে অপমানিত করা হতো এবং তাদের অনেককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, কোনো বিচার ছাড়া, বিনা বিচারে। এবং যখন শেখ মুজিবুর রহমান বললেন যে ইসলামের নামে সমস্ত রাজনীতি নিষিদ্ধ, তখন থেকেই শুরু হয়ে গেল বাংলাদেশে এই আলেম সমাজ এবং এই মাদ্রাসার শিক্ষাকে অবমূল্যায়ন করার ইতিহাস। যদিও শেখ মুজিবুর রহমান বোধহয় ভুলে গেছিলেন যে তার নামের আগে যে শেখ শব্দটা, এটা কোত্থেকে এসেছিল, আমার মনে হয় মুজিবুর রহমান এটা ভুলে গেছিলেন। কারণ ভুলে যদি না যেতেন তাহলে তিনি ইসলামের বিরুদ্ধে এরকম একটা অবস্থান গ্রহণ করতে পারতেন না। কারণ শেখ শব্দ তো ইসলামের আগে নিশ্চয়ই এই অঞ্চলে ছিল না, কাজে শেখ শব্দ এসছেই তো ইসলাম আসার পর থেকে। কিন্তু শেখ মুজিবুর রহমান এটা সম্ভবত বিস্তৃত হয়েছিলেন। যাই হোক, তো যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে সমাজে ছোট করে দেখার একটা কালচার চলছে আমাদের, সেটার প্রমাণ আমরা শাপলা চত্বরের পরেও দেখতে পেয়েছি। শাপলা চত্বরের পরে যে গণহত্যা হয়েছিল, তারপরে সমাজে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল, সেই প্রতিবাদ কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ শাপলা চত্বরে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের ছেলেদের হত্যা করা হয়েছে। সেই জন্যে শহুরে মধ্যবিত্তের এটা খুব একটা তাদের জন্যে, তাদের মানসিকতায় তেমনভাবে তাদেরকে আহত করে নাই। তো এর থেকে আমাদের বুঝতে হবে যে যদি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তাদের যেটা প্রাপ্য সম্মান সেটা পেতে হয়, তাহলে সেই প্রাপ্য সম্মান তাদেরকে আদায় করে নিতে হবে। কোনো রাষ্ট্র কিংবা বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, সেই সম্মান আপনাদেরকে কখনো দেবে না। শেখ হাসিনা তো আপনাদেরকে কি একটা সনদ দিয়েছিল, কিন্তু সেটা তো লোক দেখানো সনদ ছিল। সেই সনদ ছিল তার এক ধরনের রাজনীতি, সেটা আলেমদের নিয়ন্ত্রণ করবার রাজনীতি ছিল শেখ হাসিনা। এর মধ্যে কোনো সম্মান ছিল না। রাষ্ট্রের কাছ থেকে সম্মান চাওয়ার কোনো প্রয়োজন নেই, রাষ্ট্রের কাছ থেকে সম্মান আদায় করে নিতে হবে। এবং সেই আদায়টা আপনারা শুরু করেছেন এই জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকার মধ্য দিয়ে। এবং জুলাই বিপ্লবে আপনাদের ভূমিকা প্রমাণ করেছে যে মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকে ছাড়া দেশে কোনো বিপ্লব সম্পন্ন হতে পারে না, এটা আপনারা প্রমাণ করেছেন। এখন যে কাজটি করতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেটা হলো জ্ঞান বিজ্ঞানে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মাদ্রাসার ছেলেরা যদি তাদের মেধায় অন্য যে লেখাপড়া বাংলাদেশে আছে সেটাকে ছাড়িয়ে যেতে পারে, তাদেরকে পরাজিত করতে পারে, তাহলে এমনিতেই সমাজ আপনাদেরকে প্রাপ্য সম্মান দিতে বাধ্য হবে। আজ থেকে 1000 বছর আগে এই ইসলামী বিশ্বেই তো বাইতুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? জ্ঞান বিজ্ঞানের পটভূমি ছিল বাইতুল হিকমা প্রায় 1000 বছর আগে।
আমাদেরকে আবার বাংলাদেশে এই বাইতুল হিকমা প্রতিষ্ঠা করতে হবে, এবং ইনশাআল্লাহ সেটা আপনারা পারবেন বলে আমার বিশ্বাস আছে। কারণ আমি মাদ্রাসার ছেলেদের সাথে প্রায়ই কথা বলি, তারা আমার কাছে আসে, বিভিন্ন বিষয়ে আলোচনা করে দীর্ঘদিন ধরে। আমি দেখতে পাই তারা অত্যন্ত মেধাবী, এবং আমি দেখে খুব আনন্দ অনুভব করি যে যত আমি দেখছি তাদের মেধা আরও উন্নত হচ্ছে। কাজে আপনাদের পক্ষে রাষ্ট্রের নেতৃত্ব নেওয়াও সম্ভব, এবং সেটা কারো কাছ থেকে চেয়ে নিতে হবে না, আপনারা নিজেরাই এটা নিতে পারবেন ইনশাআল্লাহ। তো কাজেই তবে সেখানে মেধার সাথে আরেকটি কথা আমার বলা খুব প্রয়োজন, সেটা হলো আপনাদেরকে নৈতিকতা রক্ষা করতে হবে। কারণ যেহেতু এই রাষ্ট্রে, এই সমাজ ব্যবস্থায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নেতিবাচকভাবে দেখার একটা সংস্কৃতি আমাদের মধ্যে আছে, আপনাদের ছোটখাটো ভুল ত্রুটিও কিন্তু প্রচার বেশি পায় বাংলাদেশে, এটাই বাস্তবতা। তো যেহেতু সেই ধরনের ভুল ত্রুটি আপনারা না করেন, এই ধরনের নৈতিকতা আপনাদেরকে অর্জন করতে হবে, এবং আপনারা যদি জ্ঞান এবং নৈতিকতায় নেতৃত্ব দিতে পারেন, তাহলে রাষ্ট্রের নেতৃত্ব ইনশাআল্লাহ আপনাদের কাছে চলে আসবে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই তো আমাদের একদিনের না, দীর্ঘদিন ধরে চলছে। আমাদের লড়াই চলছে শেখ হাসিনা 2008 সালে সাজানো নির্বাচনে, আমি এটাকে সাজানো নির্বাচনই বলি, 2008 সালের ওই আলোচনায় আমি যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে। তারপর থেকেই আমাদের লড়াই চলছে। আজকে এই মুহূর্তে উনি এখানে নাই, রফিক সাহেব থাকলে ভালো হতো। একটা পুরনো কথা বলি, আমার নিজের একটা অপরাধের কথা বলি আপনাদেরকে, যেই অপরাধের সাথে রফিক সাহেবের যোগাযোগ আছে। উনি একটু আগে বলছিলেন না যে 2013 সালের আন্দোলনের কথা, যে আন্দোলনে শেখ হাসিনার হয়তো পতন হতে পারত যদি জুলাই বিপ্লবের মতো সাহস করে পুরো জাতি 2013 সালে রাস্তায় নামতো। নামে নাই, আল্লাহর ইচ্ছা ছিল না, জনগণ সাহস সঞ্চয় করতে পারে নাই। ওই সময়ের একটা কথা বলি, বুলবুল সাহেবেরও শুনলে উনি মজা পাবেন। আমি জেলখানায় দীর্ঘদিন ছিলাম, আপনারা জানেন, প্রায় 5 বছর জেলে ছিলাম আমি। তো জেলখানার থেকে অন্যায়ভাবে টেলিফোন করা যায়, কেউ কেউ করেন এটা। আমি আমার জীবনে করি নাই, এই জন্যে আমি বলতাম যে এটা অন্যায়, কাজে আমি এটা করব না। কিন্তু একদিন আমি সেই অন্যায় করেছিলাম, সেই গল্পটাই আপনাদেরকে বলছি, আন্দোলনের কারণে এই গল্পটা বলছি। আমি একবারই ফোন ব্যবহার করেছিলাম পুরো 5 বছরে, এবং আমি ফোনটা করেছিলাম রফিকুল ইসলাম সাহেবকে। এই জন্যই বললাম যে উনি থাকলে ভালো হতো। কেন জানেন? এই 2013 সালের আন্দোলনের সময় এই আন্দোলন নিয়ে আমার কতগুলো পরামর্শ ছিল, তো সেই পরামর্শ কাকে দেব আমি বুঝতে পারছিলাম না। তা আমাকে তো সবাই বললেন তখন যে রফিকুল হক সাহেব নাকি, উনি রফিকুল ইসলাম সাহেব, উনি দায়িত্বপ্রাপ্ত, জামাতের তরফ থেকে উনি একজন দায়িত্বপ্রাপ্ত এই লড়াই করবার জন্য। তো এই লড়াইয়ে আমার পরামর্শটা দেওয়ার জন্যে আমি ওনাকে ফোন করেছিলাম। এই একবারই আমি এই আইনটা ভঙ্গ করেছিলাম, আপনাদের সামনে অপরাধ স্বীকার করলাম। এটা বলছি আমি এই জন্যেই যে লড়াইয়ের অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজানা, আমরা প্রত্যেকে বলিও নাই, অনেক লড়াইয়ের ঘটনা অজানা। তো শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই দীর্ঘদিন ধরে চলছে, এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমতে 2024 সালে আমরা জয়লাভ করেছি। এবং আর একটা লড়াইয়ের কথা না বললে আমরা তাদের স্মৃতি ভুলে যাব। 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, এটাও আমাদের উল্লেখ করা উচিত। এগুলো সব ধারাবাহিক লড়াইয়ের স্তর। তারপরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। এই জন্যই আমি মনে করি যে এগুলোর ইতিহাস রচনা হওয়া খুব গুরুত্বপূর্ণ, এবং ইতিহাস রচনা হওয়া উচিত প্রত্যেকটা স্টেজে, যে কারা কি দায়িত্ব পালন করেছে। কারণ ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, শেখ হাসিনা পালায় না বলে তিনি পালিয়ে গেছেন দিল্লিতে, কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই, এটা আমাদের স্মরণে রাখতে হবে। তিনি যে বলছেন তিনি ডিসেম্বরে ফিরে আসবেন, এটা কিন্তু তার বক্তব্য না, এটা কিন্তু তাকে দিয়ে ভারত বলাচ্ছে। কেন বলাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। এবং আমি মনে করি যে আপনারা সবাই এখন অনেক
খোঁজ খবর রাখেন এবং আপনারা অনেক পড়াশোনা করেন, আপনারা রাজনীতি বোঝেন। কাজেই আমাদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই লড়াইতে আমি আহ্বান জানাবো, আপনারা জুলাই যোদ্ধা যারা ছিলেন, তারা যে দলেরই হন না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সকল জুলাই যোদ্ধা যেন ফ্যাসিবাদ প্রতিহত করবার জন্যে এবং ভারতীয় আধিপত্যবাদ দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেও আপনাদের সামনে আমি এই আহ্বান রেখে এবং জুলাই বিপ্লবীদের প্রতি, প্রতিটি জুলাই বিপ্লবীদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ।